আগামী 7ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন এরকম একটা বার্তা, এবং 15 তারিখ তিনি ভাষণ দেবেন, জাতির উদ্দেশ্যে কয়েকজন বিদেশি নেতা থাকবেন, এরকম একটা বক্তব্য তাকে দিতে শোনা যাচ্ছে। এখন তো আবার নানান রকম ভাবে ভিডিও বানানো যায়, ফলে সত্যতাটা নিশ্চিত হতে পারছি না, কিন্তু শুনলাম এটি দেখে মনে হলো যেন ঠিকই তিনিই বলছেন। কি মনে হয়, কোনো কি যোগসূত্র আছে? আসলে শেখ হাসিনা ফিরবেন এরকমটা সম্ভাবনা দেখেন আপনি? দেখেন, এটা এআই দ্বারা তৈরি হতে পারে, আবার নাও হতে পারে। নিক্সন চৌধুরী বলতেও পারেন। নিক্সন চৌধুরী যেভাবে বললেন, ভাবখানে এরকম উনি শেখ হাসিনার মুখপাত্র হয়ে গেছেন না? উনি শেখ হাসিনার মুখপাত্র, আমার ফুপু আমার ফুপু এগুলি বললেন। তো ওনার ফুপু তো ওনাকে একবার নমিনেশন দেয় নাই। ওনার যে এত ঘনিষ্ঠ ফুপু, তিনি কি ওনাকে একবারের জন্য নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে? উনি আওয়ামী লীগের বিরোধিতা করে এমপি হয়েছেন। তার ফুপু তাকে হয়তো কেন ফালায় না জানি না। যদি ওনার ফুপুর মুখপাত্র যে উনি হয়ে গেছেন, এটা তো আমি মনে করি না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, যেটা খুব জরুরি কথা, সেই জরুরি কথা হলো যে উনি বারবার বলছেন যে ওনার ফুপু করবেন। তার মানে যে পরিবারতন্ত্রের বিরোধিতা আমরা সবসময় করি, অন্তত আমি করছি, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওনার ফুপু মানে কি? তাহলে উনি যে এমপি হয়েছেন অথবা উনি যে বাংলাদেশে রাজনীতি করতেন, এটা কি ফুপুর কল্যাণে করতেন? কানেকশনটা আটকে গেল। আদর্শ কোথায়? যেটা আওয়ামী লীগ তো আদর্শের উপর ভিত্তি করে দলটা গড়ে উঠেছিল, তাই না? সেই দলে আদর্শিকান ফুপু, সেই দলে আদর্শিকান ফুপু ভাতিজের মধ্যে সীমাবদ্ধ, যে কে তাকে ফুপু ডাকে, কে তাকে খালা ডাকে, কে তাকে আম্মা ডাকে, এর উপর নির্ভর করে আগামীতে ক্ষমতা হস্তান্তর হবে। যদি এটাই হয়, তাহলে আমি মনে করব যে শেখ হাসিনাকে প্রতিহত করা এই জাতির কর্তব্য হয়ে দাঁড়াবে। উনি শেখ হাসিনা আসবেন, ওনার ভাইয়ের পোলাকে নিয়ে আসবেন, বোনের পোলাকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন, শেখ পরিবার নিয়ে আসবেন, চাস্তো ভাইকে নিয়ে আসবেন, মামা, এই আমরা আর চাই না। বহু দেখছি ওনার কোনো আত্মীয় এই দেশের জন্য কোনো উপকারী ছিল না, কোন একজন আত্মীয় না। শেখ হেলাল খুলনাটাকে তছনছ করে দিচ্ছে, তাপস ঢাকা শহরটাকে তছনছ করে দিচ্ছে, এবং এটা তার বাপের সম্পত্তি মনে করছিল সে, এই তাপস। এইগুলি কি? তার আরেক ভাই পরশের বউ ইলেকশন নিয়ে যে কেলেঙ্কারি সে করে গেছে সুপ্রিম কোর্টের বারে নিয়ে, এইগুলি দেখতে চাই না। শেখ সেলিম পুলিশের পুরাটাকে সে একটা বিকল্প একটা পুলিশ প্রশাসন কায়েম করছিল, এগুলো আমরা সবাই জানি ভাই, এইগুলি আমরা চাই না, এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনারা ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই, পরিষ্কার কথা। নাগরিক হিসাবে জি, আপনি বলছেন পরিবারতন্ত্রের যে গন্ধটা খুবই, আপনি যেটাতে খুবই বিরক্তি প্রকাশ করছেন, সেটিরই আবার দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা যেটা, যে এই যে একটা সুনির্দিষ্ট বার্তা, 7ই ডিসেম্বর ফিরবেন, এই মাসের 15 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, বিদেশি নেতারা অনেকে সেখানে উপস্থিত থাকবেন। আবার এদিকে আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের সক্রিয় রাজনীতিকদের মধ্যে এনসিপি নেতারা, একদম শীর্ষ নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সাজিদ আলম, তারা বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। একটা বক্তব্য, রাশেদের বক্তব্য গণ অধিকার পরিষদে শোনা যাচ্ছে, মানে গুজব শুনছেন, বা তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, সেফ এক্সিট কথাটা সেখানেও আলোচনায় আসছে। মানে শেখ হাসিনা ফিরছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, এরকম কি কোনো মানে সমীকরণ চলছে নাকি? না, আমি মনে করি না, আমি এটা একদমই মনে করি না। দেখেন, আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ এখানে ওই আগের ফরম্যাটে ব্যাক করবে, এটা সম্ভব না। এটা হলো আমার নিজস্ব অভিমত। কাজেই শেখ হাসিনার কাছে সেফ এক্সিট এই উপদেষ্টারা খুঁজবে, এটাও আমি মনে করি না। সেফ এক্সিট বলতে অন্য কিছু বোঝানো হয়েছে, আমি যেটা মনে করি, আমি যেটা ভাবি, সে ভাবনা এরকম যে দেখেন, ফেব্রুয়ারিতে তো ইলেকশন হয়ে যাবে, ইলেকশনের পর কেউ না কেউ তো ক্ষমতায় আসবে। যদি ইলেকশন হয়, আমি এটাকে ধরে নিচ্ছি ইলেকশন হবে, যদি কেউ না কেউ ক্ষমতায় আসে, সেইখানে যারা ক্ষমতায় আসবে তারা এসে হয়তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে, দুর্নীতি করে, কোনো ধরনের এমন কিছু করে যা নাকি তার করা উচিত ছিল না, যেটা আইনের চোখে অপরাধ, যদি এরকম কেউ করে, করেছে কোনো সন্দেহ নাই, যদি কেউ করে, তারা যেন সরাসরি বিচারের মুখোমুখি না হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অথবা দেশে থাকলেও তাকে যেন বিচারের মুখোমুখি না করা হয়, এই ধরনের একটা প্রক্রিয়া চলতে পারে। আমি কেন বলে চলতে পারে, আপনি মনে করেন এটা কিন্তু নাহিদ ইসলামই প্রথম বলে নাই। এই সেফ এক্সিটের কথাটা প্রথম আমরা শুনছিলাম আজকের থেকে মাস 2 আগে একটা সেমিনারে, ওই সেমিনারে আমিও ছিলাম।
ওই সেমিনারে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য উনি কিন্তু বলছিলেন এই সরকারের এখন সেফ এক্সিট খোঁজা উচিত, কিভাবে তারা যাবে। তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেকে বলেছিল ওনার মতো লোক এটা কেন বললেন, দেখুন ইঙ্গিত আছে নাকি নাই, এইগুলো অনেক কথাবার্তা হয়েছিল। তারপরে আমরা শুনলাম ধরেন ওই পাশাপাশি সময়ে একটা আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের একটা মানে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তাদের একটা অনুষ্ঠানে একজন সাবেক সচিব, যিনি এক সময় বেগম খালেদা জিয়ার মেবি এপিএস অথবা পিএস, সেই ভদ্রলোক বলেছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। এবং যখন উনি এই কথাটা বলেন তখন এখানে উপস্থিত ছিলেন প্রশাসন ক্যাডারের অনেক বর্তমান এবং সাবেক কর্মকর্তারা, তারা সবাই হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন যে এরকম একটা সত্য কথা উনি বলেছেন। বলার পরে কিন্তু ধীরে ধীরে ওনার উপর কি হলো জানি না, এরপরে অনেক দিন চলে গেছে, ওই 8 জনের গোয়েন্দা রিপোর্ট আমরা দেখতে পাইনি। 8 জনের গোয়েন্দা রিপোর্ট উনি দুদককেও দেননি, 8 জনের কোনো 8 জন উপদেষ্টার কোনো কিছু শাস্তিমূলক ব্যবস্থাও হয়নি, কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল তখন, আমি যখন মনে করি আমার যে ধারণা আর কি, ওনার কাছে 8 জনের গোয়েন্দা রিপোর্ট ছিল, থাকার পরে তারা করেছে, পরে হয় ধমক খেয়ে অথবা মাল খেয়ে উনি চুপ হয়ে গেছেন। মালও খাইতে পারেন কিন্তু টাকা পয়সা খাইতে পারেন, হয়তো 8 জন উনি ব্ল্যাকমেল করেছেন এবং 8 জন ওনাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন, এই টাকা নিয়ে উনি চুপ হয়ে গেছেন। তা না হলে দেখেন একটা কথা আমি বলি, এই দেশের জন্য ইম্পর্টেন্ট কি, একজন উপদেষ্টা নাকি দেশটা? দেশটা তো দুর্নীতি করলে দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত কে হয়? দেশ হয়। কিন্তু যারা খেয়াল করেছিলেন তো নিশ্চয়ই যে সে সময় বিএনপি কিন্তু তার কথাকে ওন করে নাই, বরং বলছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এরকম একটা বিষয় আসছে। তাহলে বিএনপি ধরা হচ্ছে যে সামনে ক্ষমতায় আসবে, তাই তো? মানে পরিসংখ্যান থেকে শুরু করে সব যাবতীয় ধারণা তাই বলছে। তাহলে কি বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খুঁজছেন উপদেষ্টারা? এর মানে যাদের কথা বলা হচ্ছে, আমি তো তাই মনে করি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির কাছে খুঁজতেছে। কারা হইতে পারে বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খোঁজা উপদেষ্টারা? কারা হতে পারে, যেহেতু কোনো নাম উল্লেখ করছে না নাহিদ ইসলাম? না, নাম উল্লেখ যারা জানে তারাই উল্লেখ করেন নাই, আর আমরা তো অত তথ্য প্রমাণ সহ জানি না, আমি কেন নাম উল্লেখ করে বিপদে পড়বো? আমি তো জানি না। কিন্তু ওই লোক যে বলে নাই ওটা তো বিএনপি তাকে ওন করে নাই, বিএনপি ওন করার কোনো দরকার নাই, সে তো বিএনপি কে তথ্য দেয় নাই, সে পার্সোনালি জানছে, পার্সোনালি বলছে। একজন ব্যক্তি যখন বলে সেটাই গিয়ে উড়াই দিবেন? উড়াই দিব না, আমি তো উড়াই দিব না, কারণ সে তো আমার মতো এলেবেলে লোক না ভাই, সে তো একজন সাবেক সচিব, সে ঢাকা অফিসার্স ক্লাবের সভাপতি, সে আমার মতো লোক না তো ভাই, যে রাস্তার লোক, ফুটপাতের লোক তো না সে। বিএনপি করে নাই, কিন্তু সে ব্যক্তি পর্যায়ে যদি আমার কাছে এরকম তথ্য থাকে, যদি আমার কাছে যদি ডকুমেন্ট থাকে কোন উপদেষ্টার বিরুদ্ধে, আমি তো আমি ওপেন বলবো, আমি দুদককে দিব, প্রেস কনফারেন্স করবো, আমি সবই করবো। কিন্তু উনি করেন নাই কেন? তার মানে উনি হয় ওখান থেকে ব্ল্যাকমেল, আমার ধরনের ব্ল্যাকমেল করেছেন এবং উনি উপদেষ্টাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা মেরে চুপচাপ বসে আছেন। এই লোকগুলি খারাপ, এই লোকগুলি খারাপ। এবং ওই একই ভাবে আমি নাহিদ ইসলামকে বলবো, বিএনপি তো দায়িত্ব নিতে বলেছেন যে উপদেষ্টারা এত দুর্নীতি করছে, সে তো বিএনপি কেউ না, সে তার দায়িত্ব বিএনপি নিবে কেন? সে তো বিএনপি কেউ না, সে সাবেক সচিব, সে বিএনপি কি? সে তো বিএনপির কেউ না, তো বিএনপি তার দায়িত্ব নিতে যাবে কেন? বিএনপি নেয় না, এখন বিএনপি আবার অন্য ধান্দা আছে। বিএনপির ধান্দা হলো কোনো মতে তারিয়ে নেড়ে করে ইলেকশনটা হলেই হয়। ওনারা ওনার জন্য অনেক কিছু ছাড় দিতেছে, একটার পর একটা ছাড় দিচ্ছে না। একদম তো তেলের মানে বালতি নিয়ে গেছিল নিউ ইয়র্কে, যে বলে আসছে উনি নাকি ইউনুসের মধ্যে খেয়ে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। ওই প্রতিচ্ছবি দেখার পর দেশে আসার পর এখন আওয়াজ টাওয়াজ শুনি না, চুপচাপ আছেন। ওনাদের লক্ষ্যটা কি? যে কোনো ভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো মতো গেলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক। উচিত ছিল বিএনপির, উচিত ছিল উনি আসার পর বলা যে আমরা এটা মনে করি না, আমরা কোনো প্রতিচ্ছবি দেখি না, অথবা ওনাকে বলা উচিত ছিল আপনি কেন বললেন, ব্যাখ্যা দেন। উনিও কোনো ব্যাখ্যা দেয় নাই, বিএনপিও তার কাছে কোনো ব্যাখ্যা চায় নাই, বিএনপিও জাতিকে কোনো ব্যাখ্যা দেয় নাই। জাতি, আমার মতো জাতি যারা আছি আমরা যা বোঝা তা বুঝে নিছি, হয়তো বুঝে নিছি। তো এই বিএনপি মনে না করে, মনে করবে না, এটা বিএনপির সমস্যা। কিন্তু ঘটনা কথা যখন উচ্চারিত হয়, শোনেন, কথা যখন একবার আপনি বলে ফেললেন, কথা তো তীরের মতো, আপনি ওটা ব্যাক করতে পারবেন না। তো উনি তো কথা বলে ফেলছেন, বলে ফেলে ওটা প্রমাণ দেন না, তার মানে কি চুপ করে গেছেন কেন? কিন্তু চুপ করেই থাকছে সব ব্যাপারে। দেখেন তিনি মানে বিএনপি 3 উপদেষ্টা কেন
অভিযোগ তো বিএনপি করে নাই, অভিযোগ করছে ওই ভদ্রলোক, আর এদিকে অভিযোগ করছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ব্যাপারে তো এখানে তো দেখেন এনসিপি কোনো ভূমিকা নিচ্ছে না, কিন্তু এনসিপি কিছু বলছে না, কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম কেন বলছেন? দুইটা কারণ হতো, আমরা এখানে দুই কারণ দেখি। এক কারণ হলো যে ওনাদের কাছ থেকে ব্ল্যাকমেল করা, ব্ল্যাকমেল করে আমি আমার মানে কিছু ক্ষমতা অর্জন করব, কিছু সম্পদ অর্জন করবো, কিছু একটা হতে পারে, এটা হতে পারে। আসলে অনেকে বলে উনি না পাওয়ার বেদনা, আমি এগুলো মনে করি না ভাই, না পাওয়ার বেদনা টোদনা কিছু না। মানে ব্ল্যাকমেইলের শব্দটা যেহেতু বলছেন, এই জন্যই কি তাহলে মনে হয় যে এরকম যে সময় মতো প্রকাশ করা হবে, মানে কথা না শুনলে সময় মতো অপকর্ম প্রকাশ করা হবে, এই জন্য কি বলছেন ব্ল্যাকমেইল, মানে এইরকম মিনিং? অবশ্যই। আপনি জানেন, ধরেন আমি একটা কথা বলি, আপনি জানেন যে কয়েকজন সচিব, কয়েকজন উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি যে বলছেন যদি হয়ে থাকে, আপনার কাছে কোনটা বড়, আন্দোলনের সাফল্য বড় নাকি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা বড়? বলেন। আপনি যদি নিজেকে আন্দোলনের সিপাহ সালার দাবি করেন, তাহলে আপনি যদি আন্দোলনের সিপাহ সালার হয়ে থাকেন, আন্দোলনের স্বার্থে ওই লোকগুলিকে আপনি ওপেন করছেন না কেন? তাহলে আপনার কাছে ডকুমেন্ট নাই। যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু উচ্চারণ করলেন কেন? আপনি তো একটা পার্টির প্রধান, কেন উচ্চারণ করলেন আপনি? এটা কি ফাইজলামি করার জায়গা নাকি ভাই? হ্যাঁ, মানে নাহিদের সাথে সার্জিসও বলছেন মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই। সামান্থা শারমিনকে বলতে শোনা যাচ্ছে যে সব ফাঁস করে দেয়া হবে। মানে এনসিপি তো বক্তব্য বলা চলে, তাই নয় কি? মানে নাহিদ বলছেন, সার্জিস বলছেন, আর কি বলবেন? সার্জিসের বক্তব্যটা কিন্তু ইন্টারেস্টিং। উনি কিন্তু মানে অন্য ভাই বলছেন, আবার উনি বলছেন যে এইগুলি যদি সেফ এক্সিট পায় তার মানে কি বিদেশ চলে যাবে। বিদেশ গেলেই কি মুক্তি আছে? বিদেশে তো বাঙালি আছে, তাদের হাতে পড়বে। এই কথাটা আমার ভিন্ন একটা অর্থ আমি করি। ভিন্ন অর্থটা কিভাবে করি? যে বিদেশে গেলে যে ঝামেলা পড়তে হয়, এটা আবার এনসিপির বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাই মিলে টের পাইছেন। মাহমুদ আলম টের পাইছেন বিদেশে গেলে কি ঝামেলা পড়তে হয়, আসিফ মাহমুদ সজিব ভুয়ো টের পাইছেন। বিদেশে গেলেও ঝামেলা আছে, কিন্তু মানে পৃথিবীর এখন এত ছোট হয়ে গেছে যে আপনি এখানে কোনো আকাম করবেন, বিদেশে গিয়ে ধরা খাবেন, ধরা খাচ্ছেন তারা সবাই, তাই না? তাই যে উনিও তো ওই অর্থে বলেছেন, ওই অর্থে বলেছেন। তো ওই অর্থে বললে তো তারাই আসলে ধরা খাচ্ছেন না, উপদেষ্টাদের মধ্যে ধরা খাবে। হ্যাঁ, মানে তাদের সাথে ব্যক্তিরা তো ধরা খাচ্ছেন, তো তাদের সেফ এক্সিট নিয়ে তো নিশ্চয়ই কথা বলছেন না, নাকি বলছেন? ওটা বলতে হবে, ওটাও বলবেন আপনি, ওটা বলবেন না। সার্জিস বলেন, হাসনাত বলেন, নাহিদ বলেন, আমেরিকা লন্ডনে যেতে পারবে, যাক না, দেখেন না কি হয়। তখন ওখানে কিছুদিনের জন্য ডিমান্ড দাম বেড়ে যাবে। এটা তো বাস্তবতা, অত সহজ না, ধর সবাই খাবে। জি, যেমন ধরেন আপনি যা করবেন তাই পাবেন, আপনি যা করবেন আজকে আগামীকাল তাই ফেরত পাবেন। আপনারা বলতেছেন, গাড়ি জোরে বলতেছেন আমরা ঠিক করছি, অমুক করছি। শুনেন, এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ভুলটা যেটা হয়েছে সেটা হলো যে একটা পলিটিক্যাল পার্টিকে তার কার্যক্রম নিষিদ্ধ করা। এটাই গভর্নমেন্টের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা। এটা করে তারা এখন সিরিজ অফ এররের যে একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। দেখেন আজকে কি হয়েছে, আজকে আপনার কি বলে কি ফোরাম যেন, ওটা ভুলে গেলাম, আরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলছেন কি? মীনাক্ষী গাঙ্গুলি, যেটা আচ্ছা আচ্ছা, জি, হিউম্যান রাইটস, জি জি, তাদের জাতিসংঘের তারা যে প্রতিবেদন দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, আজকে নিউ ইয়র্ক ভিত্তিক যে হিউম্যান রাইটস ফোরাম আছে, হিউম্যান রাইটস ফোরাম আছে কি বলছে বলেন? হিউম্যান রাইটস ওয়াচ, সরি, হিউম্যান রাইটস ওয়াচ আছে কি বলছে? হিউম্যান রাইটস ওয়াচের যে বড় আর্টিকেলটা তাদের আজকে লেখা হয়েছে, সেইটার শেষে কি আছে জানেন? আমি আপনাকে পড়ে শোনাই। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে আইনের মাধ্যমে মঞ্চ ৭১ থেকে অধ্যাপক কার্জন, মঞ্জুর আলম পান্না সহ অনেকে গ্রেফতার করা হয়েছে এই আমলার মাধ্যমে। আচ্ছা, তারপরে কি বলছেন? আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে। এবং শেষ বাক্যটা কি? এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। কি ধরনের নির্বাচনের জন্য মনোযোগ দিতে বলছে? নিরাপদ ও অংশগ্রহণমূলক। আপনি নিরাপত্তা করেন, অংশগ্রহণমূলক নির্বাচন আপনি কেমন করবেন? আওয়ামী লীগ ছাড়া কেমন করে করবেন? এটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে। কালকে দেখবেন আরেকটা সংগঠন বলবে। আন্তর্জাতিক ভাবে কোন দেশ
এ পর্যন্ত এই সরকারের এই পদক্ষেপের সমর্থন করে নাই। তারা যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে যে নির্বাচনের বাইরে রাখতেছে, এই কাজে তাদের এই পদক্ষেপের সমর্থন বহির্বিশ্বের কোন একটা দেশ এ পর্যন্ত করে নাই, এবং এর প্রতিবাদ আসতেই থাকবে।